আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের ব্যষ্টিক অর্থনীতি অনার্স প্রথম বর্ষ 23-24 সেশনের ব্যষ্টিক অর্থনীতির ফ্রি কোর্সের আজকে অষ্টম ক্লাস এবং তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা চাহিদা স্থিতিস্থাপকতার এমন কয়েকটা প্রশ্ন করব যেই প্রশ্নগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। এতদিন বিগত দুইটা ক্লাসে হয়তোবা আপনারা ইন্টারমিডিয়েট বা যারা আর্টসে পড়ছেন কমার্সে পড়ছেন তাদের মোটামুটি একটা আইডিয়া ছিল, বাট এই যে কোশ্চেন গুলো আমরা আজকে করব এগুলো আপনার বিগত সালে বা বিগত যেই ক্লাসগুলো ছিল এগুলোতে আপনারা কখনোই এরকম প্রশ্ন করেন নাই। তো সুতরাং সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলেন এবং ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন সবাই। আর বলে রাখা ভালো, আমাদের এপ্রিল থেকে আমাদের আপনাদের ফার্স্ট ইয়ারে যে ব্যাক বেঞ্চার আছেন যারা এতদিন পড়াশোনা করেন নাই, এখন আইসা খুব টেনশনে আসেন যে আমরা পড়াশোনাগুলা কিভাবে করব। ঠিক আছে, আমাদের তো প্রিপারেশন ভালো না বা ভালো রেজাল্ট কিভাবে করব, তাদের জন্য একটা কোর্সের আয়োজন করা হয়েছে। সেটা সম্পূর্ণ লাইভ ক্লাস এবং পরীক্ষার আগে কোর্স কমপ্লিট করানো হবে। ঠিক আছে, আপনারা যারা এই কোর্সে জয়েন করতে চান ঈদের পর থেকে আমাদের এই কোর্সে ভর্তি চলবে। সবাই কোর্সে ভর্তি হয়ে যাবেন এবং ভালো একটা রেজাল্ট। এখানে আপনারা কি কি পাবেন? প্রথমত প্রশ্ন ব্যাংক পাবেন, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের মতো করে প্রশ্ন ব্যাংক পাবেন। তারপরে আপনারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন, তারপরে প্রবলেম সলভিং ক্লাস পাবেন। চ্যাপ্টার শেষ হইলে কোন কোন জায়গায় প্রবলেম আছে প্রবলেম সলভিং ক্লাসগুলো পাবেন। তো সুতরাং একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু দরকার, যত সাপোর্ট দরকার সব পাবেন, মেসেঞ্জার সাপোর্ট পাবেন। তো সুতরাং আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং ঈদের পর থেকে ভর্তি শুরু হবে এবং অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, আপনারা ভর্তি হয়ে যাবেন। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, হ্যাঁ। আর সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা এর একটু বলে দিবেন। একটু কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ক্লাসগুলো দেখতেছেন আমাদের একটু কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে ক্লাস দেখতেছেন। সবাই একটু শেয়ার করে দিবেন। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আর সবাই একটু শেয়ার দিয়ে দেন, একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন। ওকে, আমরা আজকে বেশি দেরি করব না। সবাই এবি আলিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাসকিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই জয়েন করে ফেলো সবাই। আর কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্টে জানাও। ক্লাসটা আমরা খুব দ্রুত শুরু করে দিব। আশা নিশা, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? সবাই তোমরা যারা ক্লাস করো আমার এখানে পেজে একটু ফলো রাখবা। আমরা কারেক্ট যেই টাইম দেওয়া হয় 10টায় দিলে একেবারে 10টায় শুরু করে দেওয়া হয়, ক্লাসটা শুরু হয়। তো সুতরাং তোমরা কি করবা, তোমরা 10টায় একটু পেজে গিয়ে ঢু মেরে দেখবা যে ক্লাসটা কি শুরু হয়েছে কিনা, তাহলে ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, আর আমি গ্রুপে দিয়েও দিই এমনিতেও। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা আমি বরাবরই বলতেছিলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস।
সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ আজকের ক্লাসটা যদি মিস করো এটা নিজে নিজে বুঝতে পারবা না, ঠিক আছে? ওকে, টাঙ্গাইল থেকে, বাহ, টাঙ্গাইল খুব সুন্দর শহর। টাঙ্গাইল খুব সুন্দর শহর, এবং টাঙ্গাইলে হচ্ছে একটা অনেক বড় একটা মেলা হয়। মেলা বলতে হচ্ছে হাট বসে আর কি, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্টের হাট বসে। নীলফামারী থেকে, এরপর হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে। ওকে, তাহলে বাংলাদেশের মোটামুটি আনাচে কানাচে কোনাটানা থেকে আমাদের সাথে যুক্ত আছো। তো সবাই একটা করে শেয়ার করে দাও, এটা যাতে বাংলাদেশে, সারা বাংলাদেশে পৌঁছে যায়। ওকে, এটা যাতে সারা বাংলাদেশে ছড়ায় যায়। তোমার একটা শেয়ার মানে তোমার জেলায় ছড়ায় গেল, তোমার আরেকজনের একটা শেয়ার মানে হচ্ছে তার জেলায় ছড়ায় গেল, এভাবে করে। আর তোমাদের যেই বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির তোমাদের কলেজের গ্রুপ আছে, তারপরে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, সবাই সব গ্রুপে যুক্ত থাকো। তো ওইগুলোতে একটু করে দাও। সিলেট, ওয়াও, ধনী শহর। সিলেটে আমি 2বার গিয়েছি। ওকে, চাঁদপুর থেকে, আমার হোম টাউন। আর এস আকাশ, ভাইয়া তুমি চাঁদপুর কোথা থেকে? করটিয়া হাট। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট, ওই যে গার্মেন্টস এর যে হাটটা আছে এটা হচ্ছে করটিয়া হাট, রাইট। ওকে, তাহলে দেখো আজকের যেই টপিক বা যেই ক্লাস, এই ক্লাসটা অনেক অ্যাডভান্স একটা প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা 2021 সালে আসছে, 2021 সালে আসছে। হ্যাঁ, তাহলে কি প্রশ্ন আসছে? একটি সরল রেখার প্রতিটি বিন্দুতে স্থাপকতার মান ভিন্ন হয়, ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো। ওকে, হ্যাঁ, রামগতি, কক্সবাজার থেকে, বাহ, কক্সবাজারে এই অক্টোবরেও গিয়ে আসছি। ওকে, প্রশ্নটা একটু তুলে নাও। একটি সরল রেখার প্রতিটি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ভিন্ন হয়, অথবা ব্যাখ্যা করো অথবা হচ্ছে প্রমাণ করো। তা 2021 সালে যে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। এখানে একটা এরকম চিত্র দেওয়া ছিল, চিত্রটার মধ্যে একটা চাহিদা রেখা ছিল, ধরো যে এটা ডি প্রাইম। ওকে, এখানে প্রাইস আর এখানে হচ্ছে চাহিদার পরিমাণ। এই যে মাঝ বরাবর এখানে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুগুলোতে বলেছে যে কি করতে? চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে। এই বিন্দুগুলোতে চাহিদা স্থিতিস্থাপকতা এক একটা এক এক রকম। যেমন এটা হচ্ছে ইডি গ্রেটার দেন 1, এটা হচ্ছে ইডি ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইডি ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইডি লেস দেন 1, এটা হচ্ছে এই বিন্দুতে ইডি ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রত্যেকটা বিন্দুতে এই যে ইডির মান আছে, এই ইডির মানগুলো হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আজকের কোশ্চেন। আর এই কোশ্চেনটা 2021 সালে এসেছিল। তো এই প্রশ্ন যদি এরকম প্রশ্ন আসে, আমরা অনেকেই হচ্ছে ভয় পেয়ে যাই যে কিভাবে হবে কিভাবে হবে না। ঠিক আছে, তো আমরা শুরু করে দেই। হ্যাঁ, রংপুর, রিয়াতুল জান্নাত, রিয়ামণি। ওকে, রিয়ামণি ডাকি আমি তোমাকে। তাহলে রংপুর থেকে বলতেছো। ওকে, সবাই একটু শেয়ার করে দাও, আমি শেয়ারের সংখ্যাটা দেখতে চাই। আমরা যারা ক্লাস করতেছি সবাই একটা শেয়ার করে দাও, কোনো গ্রুপে শেয়ার করে দাও বা হচ্ছে এতে শেয়ার করে দাও। ঠিক আছে, জাস্ট একটা শেয়ার করে দাও। ওকে, সবকিছু আমরা শুরু করে দেবো এবার। ওকে,
আচ্ছা, এবার আসো প্রথমত এখানে একটা সূত্র কাজ করতেছে, আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে। চাহিদা স্থিতিস্থাপকতা, ওকে। চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? প্রথমেই আমরা বলেছিলাম যে চাহিদার অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি কি হয়, দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে ই ডি ইকুয়াল টু হচ্ছে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, আর এটা হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তন, ওকে। এই যে সূত্রটা আছে এটা রেখার ক্ষেত্রে যদি এরকম রেখা দিয়ে দেয় তখন আমরা এই সূত্রটাকে এইভাবে চিন্তা করব। যদি কোনো মান না দিয়ে দেয়, শুধু রেখার থেকে হচ্ছে এরকম ভাবে প্রমাণ করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা বলবো। সূত্রটা হচ্ছে যেই বিন্দুতে আমাদেরকে বলবে হচ্ছে কি করতে, স্থিতিস্থাপকতা নির্ণয় করতে, ওই বিন্দুর, ঠিক আছে, ওই বিন্দুর নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ, জাস্ট এইটুকু হিসাব করব। ধরো প্রথমত আমরা ই বিন্দুতে হচ্ছে কি করব, ই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে আমাদের সূত্রটা হবে কি, ই বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে কি ই বিন্দুর উপরের অংশ। জাস্ট এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। এখানে পুরোটার মধ্যে এই সূত্রটা কাজে লাগবে। সবাই এইটুকু উঠানো শেষ হলে ডান লিখে দিবা, এইটুকু লেখা শেষ হলে ডান লিখে দিবা। সবাই জাস্ট এইটুকু লেখা শেষ হলে ডান লিখে দিবা এবং সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, ডান লিখে দাও এবং সবাই একটু শেয়ার করে দাও। ওকে, সূত্রটা আমরা ক্লিয়ার, ই বিন্দুর নিচের অংশ এবং হচ্ছে ই বিন্দুর উপরের অংশ। এবার আমরা দেখি যে ই বিন্দুতে যদি আমাদের স্থিতিস্থাপকতা নির্ণয় করি, ই বিন্দুর নিচের অংশটা কতটুকু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ই বিন্দুর নিচের অংশ, নিচের অংশ কতটুকু? ই বিন্দুর নিচের অংশ এখান থেকে আমাদের মাপতে হবে। নিচের অংশটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে ই বিন্দুর নিচের অংশ। তাহলে ই ডি প্রাইম, ই বিন্দুর নিচের অংশ কতটুকু? ই ডি প্রাইম। আর ই বিন্দুর উপরের অংশ কতটুকু? ই ডি, ই ডি, ওকে। ই বিন্দুর নিচের অংশ হচ্ছে ই ডি প্রাইম আর উপরের অংশ হচ্ছে শুধু ই ডি। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, ই ডি ইকুয়াল টু ই বিন্দুর নিচের অংশ আর উপরের অংশ। তাহলে এবার বলো এখানে দুইটাই কি সমান না? নিচের অংশ এবং উপরের অংশ যদি আমরা মাপি তাহলে আমরা বলতে পারি কি ই ডি প্রাইম ইকুয়াল টু হলো কি ই ডি। তো সুতরাং ই ডি ইকুয়াল টু 1 হবে। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা কতটুকু হবে? 1 হবে। এই যেটা সমান হবে এটাই হচ্ছে একের সমান। যদি এই দুইটা সমান হয় নিচের অংশ এবং উপরের অংশ, তখন এটা কি হয়ে যাবে? ইলাস্ট্রিসিটির মান হয়ে যাবে 1। তাহলে একটা প্রমাণিত, এটা প্রমাণিত। এটা কেন হইল? যে এখানে আমরা উপরের অংশ এবং নিচের অংশ দিয়ে মেপে তারপরে আমরা কি করেছি, এখানে বসাইছি, বসায় দেখছি যে ই ডি প্রাইম ইকুয়াল টু কি হয়? ইডি। অর্থাৎ নিচের অংশ এবং উপরের অংশ দুইটা সমান, সমান হলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা এটা কেটে দিলে 1 হয়ে যায়, সমান। ওকে, এইটুকু বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে ডান লিখে দাও। একটা ক্লিয়ার, ই বিন্দুটা ক্লিয়ার, ই বিন্দুটা ক্লিয়ার হলে ডান লিখে দাও। পরবর্তীতে বাকি সবগুলো আমরা এই নিয়মই বের করব,
বাকি সবগুলো আমরা এই নিয়মেই বের করব। ওকে, দেখো এটা যদি একটু কম বুঝে থাকো বা না বুঝে থাকো পরেরটা দেখবা। এবার আমরা এফ বিন্দুতে ই করি, এটা এফ বিন্দু হবে, এফ বিন্দু, এফ বিন্দুতে স্থিতি স্থাপকতা, স্থিতি স্থাপকতার মান নির্ণয়। ওকে, তাহলে ইডি ইকুয়াল টু কি হবে এখানে, এফ বিন্দুর নিচের অংশ আর এখানে হবে এফ বিন্দুর উপরের অংশ, উপরের অংশ। ওকে, তাহলে এফ বিন্দুর নিচের অংশ কতটুকু, এফ বিন্দুর নিচের অংশ হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এফ ডি প্রাইম, এফ বিন্দুর নিচের অংশ কতটুকু, এফ ডি প্রাইম। ওকে, আমরা এখান থেকে এইটুকুর মান হচ্ছে এফ ডি প্রাইম। আর এরপরে যাও, এরপরে হচ্ছে এটার উপরের অংশ, উপরের অংশ হচ্ছে কি শুধুমাত্র এফ ডি, শুধুমাত্র কি এফ ডি। তো সুতরাং আমরা বলতে পারি কি এফ ডি প্রাইম গ্রেটার দেন এফ ডি, এফ ডি প্রাইম গ্রেটার দেন এফ ডি। তো অতএব ইডি গ্রেটার দেন 1, ইডি গ্রেটার দেন 1 হয়। ওকে, এই উপরের অংশ বা নিচের অংশটা যদি বড় হয় তখনই সেটা এই যে স্থিতিস্থাপকতা বড় হবে, নিচের অংশ যদি ছোট হয় তাহলে স্থিতিস্থাপকতা ছোট হবে। তাহলে দেখো তো এই যে আমরা এখান থেকে এফ ডি প্রাইম পর্যন্ত যে জায়গাটা আছে এইটা বড় আর এই উপরের এই অংশটুকু হচ্ছে ছোট, তাহলে এই জন্য আমরা বলতে পারবো কি ইডি গ্রেটার দেন 1। তাহলে এটাও প্রমাণিত, এটাও কি প্রমাণিত। এটা বুঝতে পারলে ডান লিখে দাও, বুঝতে পারলে ডান লিখে দাও। এটা যদি বুঝতে পারো তাহলে ডান লিখে দাও। ওকে, এইটুকু ক্লিয়ার সবাই, এটুকু ক্লিয়ার হলে আমরা ডান লিখে দেব। ওকে, তাহলে এফ বিন্দুটা ক্লিয়ার। এবার আমরা দেখি জি বিন্দুটা কিভাবে হয়, জি বিন্দু। ওকে, জি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব। তাহলে আবার আমরা সূত্রটাকে মডিফাই করব, জি বিন্দুর নিচের অংশ আর এটা হচ্ছে জি বিন্দুর উপরের অংশ। তাহলে এবার বলো জি বিন্দুর নিচের অংশ কতটুকু, জি বিন্দুর নিচের অংশ, জি বিন্দুর নিচের অংশ দেখো, জি বিন্দুর নিচের অংশ হচ্ছে এইটুকু, জি ডি প্রাইম, জি ডি প্রাইম। আবার জি বিন্দুর উপরের অংশ জি ডি, জি এর থেকে ডি পরিমাণ, তাহলে জি ডি। এবার বলো জি ডি প্রাইম লেস দেন কি হবে, জি ডি। অতএব ইডি কি হবে, লেস দেন 1। ইডি কি হয়, লেস দেন 1। যেটা নিচের অংশ বড় ওইটা একের থেকে বড়, যেটা নিচের অংশ ছোট ওইটা একের থেকে ছোট। ঠিক আছে, স্থিতিস্থাপকতার মান কি হবে, একের থেকে ছোট। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল, এটাও কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই তিনটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তিনটা সবাই বুঝতে পারছি, বুঝতে পারলে ডান লিখে দাও, বুঝতে পারলে ডান লিখে দাও। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বুঝতে সমস্যা হলে বা কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, ডান। এরপরে দেখো আমরা যদি এই ডি প্রাইম বিন্দুতে কি নির্ণয় করি, স্থিতিস্থাপকতা নির্ণয় করি, ডি প্রাইম বিন্দুতে করবো এবার।
তাহলে এখানে আমরা লিখলাম যে ডি প্রাইম বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয়। তাহলে আবার কি করতে হবে আমাদেরকে, ডি প্রাইম বিন্দুর নিচের অংশ আর একটা হচ্ছে ডি প্রাইম বিন্দুর উপরের অংশ। তাহলে ডি প্রাইম বিন্দুর উপরের অংশ আর নিচের অংশ যদি হিসাব করো তাহলে দেখো তো ডি প্রাইম বিন্দুর এই যে বিন্দুটা আছে এটার কি নিচের অংশ আছে? এটা নিচের অংশ নাই, এটা নিচের অংশ নাই। দ্যাটস ওয়াই এটা নিচের অংশ হবে 0। এটা নিচের অংশ কি 0। আর এটার উপরের অংশটা কি? এটার উপরের অংশ হচ্ছে ডি ডি প্রাইম অথবা ডি প্রাইম ডি অথবা কি ডি প্রাইম ডি। তা আমরা জানি কোনো কিছু দিয়েই হচ্ছে শূন্যকে ভাগ করা যায় না। আপনি যত মান দিয়ে শূন্যকে ভাগ করেন না কেন তাহলে শূন্যকে কি করা যাবে না, ভাগ করা যাবে না। দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে, ইডি ইকুয়াল টু ইনফিনিটি। এটার ইরর ম্যাথ আসবে। আপনারা ক্যালকুলেটরে হিসাব করে দেখেন, 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করে দেখেন, অর্থাৎ আপনাদের 0 ভাগ হচ্ছে ধরেন যে 999 যা কিছু দিয়ে ভাগ করে দেখেন না কেন এটার মান আসবে হচ্ছে কি, এটার মান কি আসবে, এটার মান আসবে হচ্ছে আপনার ও সরি 0 এটার মান 0 হয়, এখানে 0 হবে, রাইট। এটার মান 0 আর এখানে হচ্ছে ইনফিনিটি হবে, ওকে 0 হয়। তাহলে এটার মান কি হয়ে গেল 0। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এ বি ই ডি প্রাইম বিন্দুর নিচের অংশে কোনো পরিবর্তন নাই বা নিচে কোনো জায়গা নাই, এজন্য 0। আর নিচে হচ্ছে এটার উপরের পুরো অংশ, এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে এটার অংশ, ওকে। তাহলে এরপরে যাই আমরা, আরেকটা বিন্দু আছে এইখানের, এই ডি বিন্দুটা আছে, ডি বিন্দুটা নির্ণয় করি আমরা। দেখেন শুধু ডি বিন্দুর নিচের অংশ এবং ডি বিন্দুর উপরের অংশ। তাহলে এইবার দেখেন তো ডি বিন্দুর নিচের অংশ, নিচের অংশ কতটুকু, নিচের অংশ হচ্ছে ডি ডি প্রাইম, ডি ডি প্রাইম। আর উপরের অংশ কতটুকু, উপরে কোনো অংশ নাই, দ্যাটস ওয়াই 0। এটার মান হবে কি ই ডি ইকুয়াল টু ইনফিনিটি, কারণ এখানে কোনো মান আসবে না, এরর আসবে। অর্থাৎ যদি আপনি কোনো সংখ্যাকে ধরেন যে 100 বাই হচ্ছে 0, কোনোদিনই এটার মান আসবে না, ঠিক আছে। তাহলে দেখেন একটা সরল রেখায় আমরা আলাদা আলাদা বিন্দুতে যখন কি হিসাব করলাম, আলাদা আলাদা বিন্দুতে হচ্ছে আমরা যে স্থিতিস্থাপকতার মান হিসাব করলাম তখন আলাদা আলাদা মানই বের হয়েছে। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল কি একটি সরলরেখার প্রতিটি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ভিন্ন হয়, ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো। তাহলে আমরা এরকম প্রত্যেকটা বিন্দুর ব্যাখ্যা দিয়ে মান কিভাবে বের হইলো এটা লিখে শেষ পর্যন্ত লিখবো কি, উপরের আলোচনা থেকে বোঝা যায় যে বা বলা যায় যে একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ভিন্ন হয় এবং এটার স্থিতিস্থাপকতার মান কত হয়, 1 থেকে স্থিতিস্থাপকতার মান কত হবে, এটা যদি ম্যাথমেটিক্যাল হিসেবে আপনি লিখতে যান তাহলে হবে হচ্ছে এটা 0 থেকে বড়, 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, 1 থেকে ছোট, ওকে 1 সমান বা 1 থেকে ছোট হয়। ক্লিয়ার এটুকু সবাই? অনেক সময় এটাও বলে দিতে পারে যে একটি সরল রেখার প্রতিটি বিন্দুতে বা একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0 থেকে বড় অথবা সমান আর 1 থেকে বড় অথবা 1 থেকে ছোট অথবা সমান, প্রমাণ করো। তাহলেও আমাদের এইভাবেই অ্যান্সারটা করতে হবে। এটা সবাই বুঝে থাকলে ডান লিখে দাও, এটা যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। এটা বুঝে থাকলে সবাই ডান লিখে দাও। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব।
এটা যেমন ছিল সরল রেখা, সরল রেখা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো একটি বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদা স্থিতি স্থাপকতা নির্ণয় করো। প্রশ্নটা কি? একটি বক্ররেখা। তাহলে প্রথমত আমরা আবার চাহিদা স্থিতিস্থাপকতার সংজ্ঞা টঙ্গা যা আছে সব লিখে নিব, লিখে এরপর একটা বক্ররেখা অঙ্কন করব। এখানে পি আর এখানে হচ্ছে কিউডি। এটা ধরো হচ্ছে একটা বক্ররেখা ডি ডি প্রাইম, এটা একটা বক্ররেখা। এই রেখার যে কোনো একটা বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দুতে, ধরো যে এই বিন্দুতে, এটা হচ্ছে ধরো যে আর বিন্দু, এই আর বিন্দুতে হচ্ছে তুমি স্থিতিস্থাপকতা নির্ণয় করবা। তাহলে প্রশ্নটা কি? একটা বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি প্রথমে এখানে কি করব? প্রথমে হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা এর সংজ্ঞা লিখব, এরপর এটা সূত্র লিখব, সূত্রের ডেফিনেশন লিখব, তারপরে গিয়ে হচ্ছে আমি এই চিত্রটা আঁকবো, একে এটার আর বিন্দুতে কি করব? এখন আমরা লিখব আর বিন্দুতে স্থিতি স্থাপকতা মান নির্ণয়। আর বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে হবে। এখন বক্ররেখার যদি তুমি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে চাও, অবশ্যই বক্ররেখার একটা স্পর্শক আঁকতে হবে। কি আঁকতে হবে? বক্ররেখার যেই বিন্দুতে তোমাকে বলবে হচ্ছে কি করতে, যেই বিন্দুতে তোমাকে বলবে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে, ওই বিন্দুতে একটা কি আঁকবা? স্পর্শক। এখন কিভাবে স্পর্শক আঁকা যায়? এই যে দেখো, এটা কি স্পর্শ করে বরাবর যাবে, এই ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের থেকে এটা স্পর্শ করে বরাবর যাবে। এই বরাবর গেলে এইখানে স্পর্শক হইল, এই স্পর্শকের এইখানে একটা বিন্দু নিব, ধরো যে এটা হচ্ছে কি বিন্দু? এম বিন্দু, এটা হচ্ছে এন বিন্দু, এটা হলো এম বিন্দু, এটা হচ্ছে এন বিন্দু। এইবার ঠিক আমাদের আগের যে সূত্র আছে, সূত্রটা কি? ইডি ইকুয়াল টু আর বিন্দুর নিচের অংশ, আরেকটা কি হবে? আর বিন্দুর উপরের অংশ। ওকে, আর বিন্দুর নিচের অংশ, আরেকটা হচ্ছে কি? আর বিন্দুর উপরের অংশ। এবার দেখো আর বিন্দুর নিচের অংশ কতটুকু? আর বিন্দুর নিচের অংশ হচ্ছে আর এন পরিমাণ। তাহলে আমরা কি লিখবো? আর এন। আর বিন্দুর উপরের অংশ কতটুকু? আর এম। এটা দেখো আর এন এবং আর এম এই দুইটা সমান। আর এন ইকুয়াল টু হচ্ছে আর এম, অতএব ইডি ইকুয়াল টু 1। স্থিতিস্থাপকতার মান কি হবে? এটা 1। ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার হলে ডান লিখে দাও। ক্লিয়ার হলে ডান লিখে দাও। ক্লিয়ার হলে আমরা ডান লিখে দিব। তাহলে এই হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে বা একটা নির্দিষ্ট বিন্দুতে কি করা হলো? স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা হলো। একটি নির্দিষ্ট একটা বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো, এটার অ্যান্সার। এরপরে আরেকটা প্রশ্ন করাবো, একেবারে খুবই অতি গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নটা দেখলে অনেকেই ভয়ে মরে। ঠিক আছে, আমরা আরো একটা প্রশ্ন করব।
কম্পিউটার হ্যাং হয়ে গেছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ওকে, একটি সমপরাবৃত্তাকার চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। অথবা এটার আরেকটা কোশ্চেন হয়, প্রমাণ করো যে সমপরাবৃত্তাকার চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা এক এককের সমান। অর্থাৎ এটার যে কোনো বিন্দুতেই তুমি স্থিতিস্থাপকতা নির্ণয় করো না কেন, এটার মান আসবে ইডি ইকুয়াল টু 1। মান আসবে কি? ইডি ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা সিম্বলিক আকারে লিখি তাহলে ইডি ইকুয়াল টু 1 আসবে। কি আসবে? এটার যে কোনো বিন্দুতে একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এখন প্রবলেম হচ্ছে আমরা এই সমপরাবৃত্তাকার শুনলেই হচ্ছে লাভ দিয়ে উঠি, কারণ হচ্ছে এটার আকৃতি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা একদম ইজি। সমপরাবৃত্তাকার বলা হয় কোন আকৃতিকে? সবসময় মনে রাখবা, এই যে মূল বিন্দু থেকে উত্তল এরকম যত রেখা আছে এই রেখাগুলো কি বলা হয়? সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এরকম রেখাগুলো কি বলা হয়? কি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এটা হচ্ছে কি চিত্র সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। ঠিক আছে, এই রেখার যে কোনো বিন্দুতে আমি যদি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করি তখন আমার এটার মান আসবে কি? এটার মান আসবে এককের সমান বা একের সমান। ক্লিয়ার? তাহলে এবার আমি দুইটা বিন্দু নেই। ওকে, দুইটা বিন্দু নেই। দেখো এইখানে একটা বিন্দু নেই, বা হচ্ছে ধরো আরেকটা জায়গায় বিন্দু নিতে, যে কোনো জায়গায় আমি বিন্দু নিতে পারি। এখানে একটা বিন্দু নিলাম ই, আর এইখানে একটা বিন্দু নিলাম এফ। এই দুইটা বিন্দুতে আমি যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে প্রথমে আমি ই বিন্দুর একটা স্পর্শক আঁকবো। ই বিন্দুর একটা স্পর্শক আঁকলাম। ই বিন্দু স্পর্শকটার নাম দিলাম এম এন। এরপরে আমি এফ বিন্দুর একটা স্পর্শক আঁকবো। এফ বিন্দুর স্পর্শক কিভাবে আঁকবো? এফ বিন্দু থেকে বরাবর এদিকে যেটা যায় বরাবর এদিকে যেটা আসে। তাহলে এটাকে আমি নাম দিলাম এম প্রাইম আর হচ্ছে এন প্রাইম। ওকে, তো এবার আসো ই বিন্দুতে কি হবে? স্থিতিস্থাপকতার মান। তো এবার ইডি ইকুয়াল টু হবে কি? ই বিন্দুর নিচের অংশ আরেকটা হচ্ছে ই বিন্দুর উপরের অংশ। দেখো ই বিন্দুর নিচের অংশ কতটুকু? ই এন।
আর ই বিন্দুর উপরের অংশ কতটুকু? ই এম। তাহলে এখানে দেখো ই এন এবং ইকুয়াল টু হয় কি ই এম। ই এম, তাহলে আমি দুইটাই কি করতে পারি? দুইটাই একই লিখতে পারি, ই এন বাই হচ্ছে ই এন, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1। অতএব আমি বলতে পারি ইডি ইকুয়াল টু 1। প্রথমটার মান আমরা কি পাইলাম? 1, কারণ এটার এই অংশ এবং এই অংশ সমান। এই অংশ এবং এই অংশ কি হয়? স্পর্শক আঁকলে সমান হয়। ওকে, আমরা হয়তো খালি হাতে এঁকেছি, এজন্য হচ্ছে তোমার একটু এদিক সেদিক হতে পারে, বাট এই দুইটা স্পর্শক আঁকলে কি হবে? দুইটা অক্ষের মান সমান হবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। এটুকু বুঝতে পারলে ডান লিখে দেই। পরবর্তীতে আমরা পরের ইতে চলে যাব, বিন্দুতে চলে যাব। এবার এফ বিন্দুতে দেখো, এফ বিন্দুতে স্থিতিস্থাপকতার মান। এফ বিন্দু কোথায়? এফ বিন্দুর নিচের অংশ, আর এটা হচ্ছে এফ বিন্দুর উপরের অংশ। এবার আবার যাও, এফ বিন্দুর নিচের অংশ কতটুকু? নিচের অংশ হচ্ছে এফ এন প্রাইম। এফ এন প্রাইম। আর এফ বিন্দুর উপরের অংশ কতটুকু? এফ এম প্রাইম। এফ এম প্রাইম। এটাও দেখো, এখানে এফ এন প্রাইম এবং এফ এম প্রাইম দুইটা ইকুয়াল টু সমান। যেহেতু এই দুইটা সমান, সেহেতু আমি এখানে কি লিখতে পারি? এফ এন প্রাইম, এবং এটাও সেম লিখতে পারি এফ এন প্রাইম। তাহলে কাটাকাটি করলে 1 থাকে, এবং এটার মানও কি? ইডি ইকুয়াল টু 1। সুতরাং বলা যায় সমপরাবৃত্ত আকার চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান এককের সমান। তাহলে এটা কি সবাই আমরা ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি আমরা। আশা করি আমরা সবাই এইটা বুঝতে পেরেছি। তাহলে এই তিনটা প্রশ্ন প্রায় একই ক্যাটাগরির। তোমরা যে যাই বলো, এই তিনটা প্রশ্নের ক্যাটাগরি সেম, বাট প্রশ্নগুলো আসে একটু ঘুরেয়া। এইটার থেকে ওইটা বলে, ওইটার থেকে ওইটা বলে। তো যাই বলুক না কেন, এগুলোর অ্যান্সার সব একই রকম। এখন আমাকে বলো, এই তিনটা প্রশ্ন আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা কি আর কোনো প্রবলেম পাবো এই তিনটার মধ্যে? এবং সবাই কি ক্লাস নোট করেছো? এবং আমাদের যে এই যে আমাদের এই যে ক্লাসের নিচে দেখবা, পেজের ক্লাসের নিচে আমাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, এগুলোর লিংক দেওয়া আছে। তোমরা যারা নতুন আসো আমার পেজে, তারা কি করো? ফেসবুক গ্রুপে এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপে ওই লিংকে ক্লিক করে এটার মধ্যে ইন হয়ে যাও। তাহলে যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি পাবা এবং সহজে বুঝতে পারবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা শেষ করব। পরবর্তী ক্লাস সোমবার রাত 10টা। সবাই পেজে জয়েন করে ফেলবা। ওকে, তো ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।